কিন্তু দিদি সভাটা যে স্থগিত হয়ে গেল। সে আফসোস তো আমারও হচ্ছে। কিন্তু রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্তটা কে নিল বলো তো? কে দায়িত্ব নিয়ে ঘোষণাটা করলো? কি হলো, চুপ করে রইলে কেন, বলো। কে এই সিদ্ধান্তটা নিল শুনবে? কে? আমাদের মহানামা। মহানামা? তার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে? সে কি করে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারলো? আমিও কিন্তু তাকে একই প্রশ্ন করেছিলাম। উত্তরে সে বলল, খনা নাকি তার আবেগ নিয়ে খেলা করে তাকে দিয়ে ওই ঘোষণাপত্রে স্বাক্ষর করিয়ে নিয়েছে। খনা? খনা আবার এর মধ্যে এলো কোত্থেকে? কি বলছো বোন? সেই তো সমস্ত কিছুর মূলে। রাষ্ট্রীয় শোক পালনের মাধ্যমে সভাটা স্থগিত করে দেওয়ার বুদ্ধি তো তারই। খনা, তোমাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তুমি আবার আমার পথের কাটা হয়েছ। তোমার সর্বনাশ আমি নিজে হাতে করব, নিজে করব। আর মহানামা, তাকে তো জবাবদিহি করতেই হবে। সে কি করে এই হত্যাটাকে মেনে নিল? কি করে খনার কথায় ভুলে এই ঘোষণাপত্রে স্বাক্ষর করে দিল? তাকে এটা বলতেই হবে। ভাই কাকা, ভাই কাকা, তোমার কক্ষ থেকে কি খুব সম্প্রতি কিছু হারিয়ে গিয়েছে? আমার কক্ষ থেকে? না, মানে কিছু কি চুরি গিয়েছে? কেন বলো তো? বলো না ভাই কাকা, তোমার এরকম কিছু মনে হয় কি না? আমি কি করে বলবো বলো? আমি তো সারাদিনই নির্বাসন কক্ষে থাকি। আমার ব্যক্তিগত কক্ষ থেকে যদি কিছু হারিয়ে গিয়ে থাকে, সেটা তো আমি বলতে পারবো না। তুমি বরং সমৃদ্ধিকে জিজ্ঞেস করো। আমি জিজ্ঞেস করেছিলাম ঋদ্ধিমণিকে, কিন্তু সে কিছু বলতে পারছে না। তাহলে আর কি ব্যাপার বলো তো খনা? তুমি হঠাৎ আমাকে এই সমস্ত জিজ্ঞেস করছো? না, মানে বেশ কিছুদিন ধরে এরকম ঘটছে তো। কি ঘটছে? প্রাসাদে অনেক কক্ষ থেকে অনেক কিছু হারিয়ে যাচ্ছে, বা হয়তো চুরি যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ ভাই কাকা, আসলে কি জানি কেন বিগত কয়েকদিনে সিংহলে অপরাধমূলক কাজকর্মটা বেড়ে গেছে। তাই আমি জিজ্ঞেস করছিলাম, যদি তোমার কিছু হারিয়ে গিয়ে থাকে বা চুরি হয়ে থাকে। আচ্ছা ভাই কাকা, তোমার কক্ষ থেকে কিছু হারায়নি তো? ওই ওই থালায় কি রয়েছে? এবার যদি বলি, তোমার কিছু হারিয়ে গিয়েছে অথচ তুমি জানো না। তার মানে? কাপড়টা সরিয়ে নিজেই দেখে নাও না ভাই কাকা। এ তো হ্যাঁ ভাই কাকা, তুমি ঠিকই চিনেছ। এই দুটো ছুরিকাই তোমার।
একটা বিবাহের আগে তুমি ঋদ্ধিমণিকে উপহার দিয়েছিলে, আর একটা প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের মৃতদেহের পাশে পাওয়া গিয়েছে। ভাগ্যিস ভাগ্যিস আর কেউ তোমার ছুরিকা ব্যাপারে জানে না, না হলে কি ভাবতো বলো তো সবাই? সবাই তো প্রাক্তন প্রধানমন্ত্রী মশার মৃত্যুর জন্য তোমাকেই দায়ী করতো ভাই কাকা। সেই কারণে তো আমি আগে থেকে বুদ্ধি করে ওই ছুরিকাটাকে সরিয়ে ফেলেছি, না হলে তো। সমৃদ্ধি জানে? না, ঋদ্ধিমণি এখনো জানে না। তবে তুমি যদি বলো আমি ঋদ্ধিমণিকে পুরো ব্যাপারটা জানিয়ে রাখবো। না না, কিছু বলার দরকার নেই। আচ্ছা ভাই কাকা, কে তোমার ওই ছুরিকাটা চুরি করলো বলো তো? আর কি বা প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের মৃতদেহের পাশে ওই ছুরিকাটা ফেলে রাখলো? আমি সত্যি জানি না। জানি না বললে তো চলবে না ভাই কাকা, আমাদের তো খুঁজে বার করতেই হবে তাকে। কি দরকার কনা? এ তুমি কি বলছো ভাই কাকা? কে তোমাকে ফাঁসানোর চেষ্টা করলো সেটা জানার কোনো প্রয়োজন নেই। ফাঁসানোর চেষ্টা? হ্যাঁ ভাই কাকা, আমি জানি তুমি এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত নও। তুমি তো যুক্ত থাকতে পারোই না। আমার কিন্তু মনে হচ্ছে মুখে যাই বলো না কেন, তুমি বেশ ভালোভাবেই বুঝতে পেরে গেছো আমি এই হত্যাকাণ্ডের সাথে কোনোভাবে যুক্ত। ভাই কাকা, কারোর কথা কি মাথায় এলো কে তোমায় ফাঁসানোর চেষ্টা করতে পারে? না খোনা, আমার মাথায় কারোর কথাই মনে পড়ছে না। আমি কিন্তু পরিষ্কার বুঝে গেছি ভাই কাকা। কি বুঝেছো? যে এই কাজটা করেছে সে অত্যন্ত চতুর, সেজন্যই তো সে এক তীরে দুই শিকার করতে চেয়েছে। কিভাবে? এক, মৃতদেহের পাশে বিদেশি রাজচিহ্ন আঁকা ছুরিকা ফেলে রেখে সন্দেহ তীরটা হরিপুঞ্জের দিকে ঘুরিয়ে দিতে চেয়েছে। আর দুই, সে ভেবেছে যদি তারা বুঝতেও পারে যে হরিপুঞ্জয় রাজ্য এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত নয়, তাহলে তারা তোমাকে সন্দেহ করবে, কারণ ছুরিকাটা তোমার ভাই কাকা। তাই তো। অবশ্য যাই হোক, যা হয়েছে তাতে কিন্তু সিংহলের সুখ শান্তি স্থিতিশীলতা যথেষ্ট বিঘ্নিত হয়েছে। কেন? কারণ দেশে গুজব রটেছে যে কোনো মুহূর্তে কোনো বিদেশি রাষ্ট্র সিংহলকে আক্রমণ করতে পারে। এই হত্যাকাণ্ড নাকি সেটারই পূর্বাভাস। এখন আমাদের কি করা উচিত ভাই কাকা? প্রজাদের তো শান্ত করতেই হবে, সত্যটা তো সবার সামনে আনতেই হবে ভাই কাকা। কিন্তু কিন্তু তার জন্য তো বিশেষ অনুসন্ধানের প্রয়োজন, জানা প্রয়োজন কে এই কাজটা করেছে। শোনো খোনা, এই মুহূর্তে সিংহলে দাদা নেই, এখন অনুসন্ধান করাটা উচিত হবে না। কেন? দেখো, হয়তো এমন হতে পারে যে অনুসন্ধান করে এমন কিছু সত্য বাইরে বেরিয়ে এলো যার জন্য প্রজারা খেপে গেল। তখন শোনো, তার চেয়ে বলি কি, তাড়াহুড়ো করো না, অন্ত্যেষ্টির ব্যবস্থা করো। সভাপতি মশাই, রাজপুরোহিত মশাইকে বলো সবাইকে বোঝাতে যে আমরা ঘাতককে খুব শিগগিরই খুঁজে বার করবো। আমাদের খুব ধৈর্য ধরে থাকতে হবে। তাহলে বলছো এক্ষুনি অনুসন্ধান করে দেখার কোনো প্রয়োজন নেই? না, আগে দাদা ফিরুক, তারপর।
কণা সব বুঝে গেছে। আমি নিশ্চিত ও বুঝতে পেরেছে যে আমি কোনো না কোনোভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। না হলে হঠাৎ করে দুটো ছুরিকা এনে আমার সাথে অর্থপূর্ণভাবে কথা বলবে কেন? সত্যি কণা, তুমি আগের থেকে কত চতুর হয়ে গেছো। আর আমি মাসুমার ফাঁদে পা দিয়ে আমি এমন একটা অবস্থায় চলে গেছি যে অনুসন্ধান হলেই আমার সর্বনাশ নিশ্চিত। নিশ্চিত আমার সর্বনাশ। কিন্তু উপায়, পথ কই? একটাই উপায়, এখন শুধু যেমন ভাবেই হোক কণাকে সহযোগিতা করে যেতে হবে। সহযোগিতা করে যেতে হবে। একেই বোধহয় নিয়তি বলে জানেন, যার একবার যাওয়ার ডাক আসে তাকে বোধহয় আর কোনোভাবেই আটকে রাখা যায় না। কিন্তু সবকিছুরই তো একটা সময় আছে রেবতী। কেউ যদি হঠাৎ করে এইভাবে চলে যায়, সেটা কি মেনে নেওয়া যায়? না, মেনে নেওয়া যায় না। কিন্তু মেনে নেওয়া ছাড়া আর কি বা উপায় আছে বলুন তো? ঠিকই বলেছ, কোনো উপায় নেই। মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর হত্যাকারীকে খুঁজে বের করে তাকে শাস্তি দেওয়ারও কোনো উপায় নেই। কেন? স্বাভাবিক, যে বা যারা এই হত্যার সঙ্গে জড়িত তাদের কি এত সহজে খুঁজে পাওয়া যাবে বলে ভেবেছ? আর তারা যখন এইভাবে... আমি অত শত ভাবছি না স্বামী। আমি এখন শুধুমাত্র মীনাক্ষীর কথা চিন্তা করছি। মেয়েটার পৃথিবীটা যে এইভাবে হঠাৎ করে অন্ধকার হয়ে যাবে কেউ কল্পনা করতে পেরেছিল? একজন নিরাপরাধ মানুষকে যে এইভাবে মরে যেতে হবে তাকে কল্পনা করতে পারে? ছি 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 ছি। আপনি শান্ত হন স্বামী। আমি কি করে শান্ত হব বলতে পারো? সেই ছোটবেলা থেকে থেকে আসছে। জ্ঞান হওয়ার পর থেকে ওনাকেই দেশের প্রধানমন্ত্রীর পদে দেখে এসেছি। দেখেছি উনি কিভাবে দেশের উন্নতি করেছেন, কিভাবে প্রজাদের পাশে থেকেছেন। যেদিন উনি পদত্যাগ করে বানপ্রস্থে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, খবরটা শুনে আমার মনটা ছটফট করে উঠেছিল। ভেবেছিলাম যে এরকম একজন জ্ঞানী গুণী মানুষ চিরকালের জন্য সিংহল ছেড়ে চলে যাবেন। আর আজ দেখো ওনার দেশে ফেরার পথে কি অঘটনটাই না ঘটে গেল। পিতা, যা হয়েছে তা খুবই যন্ত্রণাদায়ক। কিন্তু আপনি তো বলেন যে যে কোনো মৃত্যুকেই সবসময় মেনে নেওয়া উচিত। তা তো বটেই, কিন্তু এমন একজন মহাপুরুষের অকাল মৃত্যুকে মেনে নিলেও বুকের ভেতর কোথাও যে একটা যন্ত্রণা থেকেই যায় মিহির। কিন্তু এই যন্ত্রণা যারা দিয়েছে তাদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেওয়া যায় না? মানে হরিপুঞ্জয় কি সেনা পাঠানো যায় না? হরিপুঞ্জয় যে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা তোমাকে কে বলেছে? কি বলছেন কি আপনি? মৃতদেহের পাশে যে... চোখের সামনে সবসময় যা দেখবে তা যে সবসময় সত্যি হবে এমন কোনো মানে নেই। আমি দীর্ঘদিন ধরে রাজ পরিবারের সঙ্গে যুক্ত। আমি বেশ বুঝতে পারছি প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই রাজ পরিবারেরই অন্তর্দ্বন্দ্বের শিকার হয়েছেন। তাহলে কি সিংহলেরই কেউ? প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই রাজ পরিবারেরই অন্তর্দ্বন্দ্বের শিকার হয়েছেন। তাহলে কি সিংহলেরই কেউ? খুব সম্ভবত তাই। কিন্তু কিন্তু সেটা করে কার কি লাভ হবে স্বামী? যারা রাজবিরোধী ধারণা পোষণ করে তাদের যথেষ্টই লাভ হবে। একটার পর একটা পথের কাঁটা সরাতে সরাতে তবেই মানুষ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছয়। কিন্তু শোনো মা, পিতা যা বলছেন তা একদম ঠিক বলছেন। আমিও জানি বাইরে শান্ত মনে হলেও ভেতরে কিন্তু আগুন গনগন করে জ্বলছে। এসব কি বলছো কি তোমরা? ঠিকই বলছি। সিংহাসনের উত্তরাধিকার নিয়ে দীর্ঘ সময় ধরে কুমার এবং মহারাজের মধ্যে একটা নীরব মনোমালিন্য চলে এসেছে।
কখনো কখনো সেটা চোখে স্পষ্ট হয়েছে, কখনো কখনো আবার মা, রাজকুমার মহানামার বিদ্রোহটা কিন্তু সেই চাপার রোষেরই বহিঃপ্রকাশ। ছি 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 ছি, রাজপ্রাসাদের ভেতরে ভেতরে এত কিছু চলছে আর আমি তো ভাবতেও পারিনি এসব। আচ্ছা আচ্ছা, এসবের কি কোনো শেষ নেই? আমি তো জানি যত দিন যায় এ সমস্ত দ্বন্দ্ব আরো বাড়ে। ঠিকই বলেছ মিহির, ইতিহাসেও এরকম অনেক উদাহরণ পাওয়া যায়। যাই হোক, কথায় বলে যা হয় তা ভালোর জন্যই হয়। একদিক থেকে দেখতে গেলে এই মৃত্যু আমার চোখ খুলে দিয়েছে। তার মানে? দেখো রেবতী, মিহিরের যজ্ঞোপবীতের অনুষ্ঠান যদি আমি এই হত্যাকাণ্ডের আগে সম্পন্ন করতাম, তাহলে পরবর্তী রাজপুরোহিত তো মিহিরই হতো। হ্যাঁ তো? আজ প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের সঙ্গে যা হয়েছে, তা যে ভবিষ্যতে সিংহলের রাজতন্ত্রের সঙ্গে যুক্ত অন্য কারোর সঙ্গে হবে না, তাকে বলতে পারি। তাই একদিক দিয়ে ভালোই হয়েছে, মিহিরকে অন্তত নোংরা রাজনীতির শিকার হতে হবে না। আমায় ক্ষমা করবেন পিতা, আপনি কি আমার ভবিষ্যতের দোয়াই দিয়ে অনুষ্ঠানটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন? তা কেন? আমি তো তোমার সুরক্ষার কারণেই। শুনুন, আমি খুব ভালো করেই জানি যে আপনি আমার সুরক্ষার ব্যাপারে খুব চিন্তিত, কিন্তু তার জন্য বোধহয় অনুষ্ঠানটাকে পিছিয়ে দেওয়া উচিত হবে না। আর আমি তো অস্ত্র শিক্ষা পেয়েছি, আর আমি খুব ভালো করেই জানি যে নিজেকে কিভাবে রক্ষা করতে হয়। মিহির, তুমি বোধহয় বুঝতে পারছো না আমি কি বল। আর কি বোঝার আছে স্বামী? একটা কথা তো স্পষ্ট, কারণে অকারণে এত বছরের একটা রীতিকে আপনি ভঙ্গ করতে চাইছেন। রেবতী, মার্জনা করবেন স্বামী। আমি কিন্তু মনে প্রাণে চাই যে মিহির আমাদের বংশ পরম্পরা এবং ঐতিহ্য রক্ষা করুক। আর আপনি যদি অন্যত্র কিছু ভেবে থাকেন, সেটা আমার পক্ষে মন থেকে সমর্থন করা সম্ভব নয়। আমি এই পরিবারের কর্তা, তাই সিদ্ধান্তটা আমিই নেব, আর তোমাকে সেটা মানতে হবে। গলার জোরে আর বল প্রয়োগে আপনি আপনার সিদ্ধান্তটা আমাদের উপর চাপিয়ে দেবেন নাকি? মিহির, পিতার সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছো? কিন্তু আমি তো। শোনো, এখনো সময় আছে, নিজেকে সংশোধন করো। আর যদি তা না করো, তাহলে আমি তোমাকে সিংহল থেকে অনেক দূরে কোথাও পাঠিয়ে দেবো। এসব কি বলছেন কি আপনি? আর এত উত্তেজিতই বা হচ্ছেন কেন? মিহিরকে বোঝাও রেবতী, না হলে কিন্তু আমি তেমন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। পরিবারের কর্তা বলে আপনি যা খুশি তাই বলবেন নাকি? আর আমাদের সেটা মেনে নিতে হবে নাকি? মিহির, মিহির রাগ করে না বাবা। দেখো, প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের মৃত্যুতে না উনি অত্যন্ত আঘাত পেয়েছেন, তাই হয়তো। হয়তো তাই, কিন্তু তার জন্য আমায় সিংহল থেকে অনর্থ পাঠাবেন কেন? আমি কি করলাম? শুধু কথাটা মুখ ফুটে বলতে পেরেছি, সেটাই আমার দোষ? না পিতা, আপনি চাইলেও আমি কিছুতেই সিংহল ছেড়ে যাব না, কারণ খনাকে আমি কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না।